বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা কমাতে বৈঠক, শূন্যরেখা 150 গজের মধ্যে কারা ঢুকতে পারবে, কি সিদ্ধান্ত বৈঠকে? ভারতকে পাশ কাটিয়ে চীনের সাথে $370 কোটি চুক্তি করল শ্রীলঙ্কা, আবারও চীনা ঋণের ফাঁদে পড়বে কি লঙ্কা? বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বাড়িগুলোর একটি হোয়াইট হাউস, কি রয়েছে সেখানে, কেন এর নিরাপত্তা ভাঙা অসম্ভব? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশ ভারত সীমান্তে শূন্যরেখার 150 গজের মধ্যে কারা ঢুকতে পারবে, কারা পারবে না তা নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সম্প্রতি সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের বাহিনীর উত্তেজনা ও সীমান্তবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। নাজুক এই পরিস্থিতিতে বুধবার বৈঠকে বসেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। এতে সিদ্ধান্ত হয় সীমান্তের শূন্যরেখায় 150 গজের মধ্যে কৃষকরা ছাড়া আর কেউই ঢুকতে পারবেন না। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ অব্যাহত রাখতে সীমান্ত সংকট না কেটে বরং আরও বাড়বে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ভারত সীমান্তের শূন্যরেখার 150 গজের মধ্যে এখন থেকে কৃষক ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। বুধবার এক বৈঠকে নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। কিন্তু এই সিদ্ধান্ত কি সীমান্তে উত্তেজনা কমাবে, এমন প্রশ্ন বিশ্লেষকদের। কারণ অনেক সীমান্তেই বাংলাদেশের আপত্তি, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারত। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে 2 দফা উত্তেজনা ও সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষের পর বুধবার সীমান্তরক্ষীদের মাঝে এই বৈঠক হলো। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সীমান্তে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন দেখা দিয়েছে তার সমাধানে আগামী মাসে দিল্লিতে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ভারতীয় বাহিনীর অবৈধ বেড়া নির্মাণ বন্ধে একটি কার্যকর সমাধান আসবে নাকি নতুন করে বেড়া নির্মাণের পথ খুঁজবে দিল্লি, এই প্রশ্নও অনেকের। বাংলাদেশ ভারতের মধ্যে 4000 কিলোমিটারের বেশি সীমানা রয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পুরো সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে 1989 সালে কাজ শুরু করে ভারত। সে সময় 20% কাজ শেষ করলেও পরবর্তীতে 2000 সালে আবারও বেড়া নির্মাণের কাজ শুরু করে দিল্লি। এখনও সীমান্তের 92টি স্থানে বেড়া নির্মাণের কাজ বাকি রয়েছে দিল্লির। তারা বেড়া নির্মাণে নানা কৌশল অবলম্বন করছে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং সাধারণ মানুষের বাধায় নির্মাণ কাজ স্থগিত করেছে বিএসএফ। স্থানীয়দের অভিযোগ, বিগত 25 বছরে ভারতের বেড়া নির্মাণ বন্ধে বাংলাদেশের কোনো সরকার কার্যকর সমাধান দিতে পারেনি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের শক্ত অবস্থানে এই সমস্যার সমাধানের স্বপ্ন দেখছে সীমান্ত অঞ্চলের বাসিন্দারা। বাংলাদেশ ভারত সীমান্তে এখনও দেখামাত্র গুলি করার নির্দেশ রয়েছে ভারতীয় বাহিনীর। বর্তমানে গুলির পরিমাণ কমলেও থেমে নেই বিএসএফ এর নির্যাতন। মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী গেল 15 বছরে সীমান্তে 41 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। তাদের মধ্যে এখনও পরিচয় মেলেনি 6 জনের। অত্যাচারের শিকার হয়েছে অন্তত 588 বাংলাদেশি। এখনও প্রতিনিয়ত সীমান্তে বাংলাদেশিরা নির্যাতনের শিকার হচ্ছে, অথচ আন্তর্জাতিক সীমান্তে এমন মানবাধিকার লঙ্ঘনের একটিও বিচার হয়নি। বাংলাদেশের এখন এসব হত্যাকাণ্ডের কড়া জবাব দেওয়া উচিত বলে মনে করছে মানবাধিকার সংগঠনগুলো। সীমান্তে ভারতের দাদাগিরি থামাতে বাংলাদেশ সরকারের শক্ত অবস্থানের বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক করেছেন নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথেও। গত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক আয়োজন আর 4 দেশের জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে একাধিক বৈঠকের পরে কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ওয়াশিংটন ডিসিতে জয়শঙ্করের সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। তিনি জানান, মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় বাদ পড়েনি বাংলাদেশ পরিস্থিতিও। সংবাদ সম্মেলনের ভিডিও নিজের ভেরিফাইড সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি, যা ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়ালও পোস্ট করেছেন। জয়শঙ্কর বাংলাদেশ প্রসঙ্গ টানলেও ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় কি কথা হয়েছে তা বিস্তারিত জানাননি। আবারও কি চীনের ঋণের ফাঁদে পড়বে শ্রীলঙ্কা? আবারও কি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়বে দেশটি? এমন শঙ্কা দেখা দিয়েছে শ্রীলঙ্কার হাম্বানটোটা একটি তেল শোধনাগার নির্মাণে চীনের সাথে দেশটির চুক্তির পরে। সম্প্রতি চীন সফরে গিয়ে দেশটির সাথে $370 কোটি এই চুক্তি করেন লঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিসানায়কে। সাথে রয়েছে আরও 15টিরও বেশি চুক্তি, যা একদিকে যেমন শ্রীলঙ্কার অর্থনীতিকে আবারও ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে তা ভারতের মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন চীন শ্রীলঙ্কা চুক্তিতে উদ্বেগে ভারত? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কথায় আছে, নেড়া একবারই বেলতলায় যায়,
কিন্তু চীনা ঋণের ফাঁদে পড়ে দেউলিয়া হয়ে যাওয়া দেশ শ্রীলঙ্কার হয়তো একবারে শিক্ষা হয়নি। চীনা ঋণ নিয়ে সমালোচনার মধ্যেই এবার চীনের সাথে $370 কোটি চুক্তি করল দিসানায়েকের সরকার। সম্প্রতি চীন সফরে গিয়ে 15টিরও বেশি চুক্তি করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। চুক্তিগুলোর অন্যতম লক্ষ্য চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়া। এছাড়াও রয়েছে মুদ্রা বিনিময়, বাণিজ্য, কৃষি, ডিজিটাল অর্থনীতি এবং জলবায়ু সংক্রান্ত চুক্তি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছে শ্রীলঙ্কার হাম্বামটোটায় একটি তেল শোধনাগার স্থাপনের জন্য চীনা কোম্পানি সিনোপেকের সাথে $3.7 বিলিয়ন চুক্তি। হাম্বামটোটায় একটি তেল শোধনাগার নির্মাণের চুক্তি বছরের পর বছর ধরে আলোচনায় থাকলেও এই প্রথমবারের মতো বেইজিং আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার সাথে চুক্তিটি নিশ্চিত করেছে। বলা হচ্ছে এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে এটাই সবথেকে বড় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। যদিও এই হাম্বামটোটা বন্দরের চীনা ঋণের ফাঁদে পড়েই দুঃসহ এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মিডিয়া শাখার পক্ষ থেকে জানানো হয়েছে এই অত্যাধুনিক তেল শোধনাগারটির দৈনিক উৎপাদন ক্ষমতা হবে 2 লাখ ব্যারেল এবং এই উৎপাদনের একটি বড় অংশই রফতানি করা হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে শ্রীলঙ্কার মাটিতে প্রায় 500 একর জায়গা নিয়ে এই প্রকল্প গড়ে তুলবে চীন। ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়াকে তার প্রভাবের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে আসছে। ফলে এই অঞ্চলে চীনা শক্তির এমন উপস্থিতি স্বাভাবিকভাবেই ভারতের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2017 সালে কলম্বোর পক্ষ থেকে হাম্বামটোটা বন্দরটি বেইজিংয়ের সরকারি মালিকানাধীন একটি সংস্থার কাছে ইজারা দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে শ্রীলঙ্কার পক্ষে যখন ঋণ শোধ করা অসম্ভব হয়ে ওঠে তখনই এ নিয়ে চিন্তা বাড়তে থাকে নয়াদিল্লির। কারণ এক্ষেত্রে চীন যদি সামরিক কারণে বন্দরটি ব্যবহার করতে শুরু করে তাহলে সেটি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। এর আগে শ্রীলঙ্কার জলভাগে গবেষণার কাজে জাহাজ নোঙর করতে চেয়েছিল চীন। তবে ভারতের অভিযোগ ছিল গবেষণার নামে গুপ্তচর বৃত্তি চালাতে পারে চীন। পরবর্তীতে সমালোচনার জেরে 2024 সালের জানুয়ারিতে পরবর্তী 1 বছরের জন্য গবেষণা জাহাজের উপস্থিতি নিষিদ্ধ করে শ্রীলঙ্কা। যদিও তার 2 মাস পরেই জার্মান গবেষণা জাহাজকে নোঙর করার অনুমতি দেয় দ্বীপরাষ্ট্রটি। ফলে পর্যবেক্ষকেরা মনে করছেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় চীনের সাথে শ্রীলঙ্কার এমন ঘনিষ্ঠতা নয়াদিল্লির দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে তুলতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। হোয়াইট হাউস আমেরিকার সাদা রঙের বাড়িটি একই সাথে মার্কিন প্রেসিডেন্টের অফিস, তার সরকারি বাসভবন। জো বাইডেনের বিদায়ের পর আগামী 4 বছরের জন্য এই ভবনে বসবাস করবেন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার কল্যাণে এই ভবনটি পরিণত হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী এক অপ্রতিরোধ্য দুর্গে, যাতে আঘাত এনে ক্ষতি করা প্রায় অসম্ভব। আমেরিকার ইতিহাস, ঐতিহ্য ও গর্বের অন্যতম প্রতীক হোয়াইট হাউস নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। 132টি কক্ষ, 412টি দরজা ও 147টি জানালা, 35টি ওয়াশরুম এবং 8টি সিঁড়ি নিয়ে তৈরি সাদা রঙের বিশাল এক বাড়ি। নিরাপত্তার জন্য এখানে রয়েছে সিক্রেট টানেল, পারমাণবিক হামলা ঠেকিয়ে দেওয়ার মতো বাংকার, প্রশিক্ষিত স্নাইপার এবং অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম। আকাশ পাহারা দেয় সারফেস টু এয়ার মিসাইল ও নানা রকম মিলিটারি রাডার। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বাড়িগুলোর একটি অপ্রতিরোধ্য এই দুর্গবাড়ির নাম হোয়াইট হাউস। সপরিবারে এখানেই বসবাস করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এই বিল্ডিংয়ে অবস্থিত তার অফিস। ভবনটি ঘিরে রেখেছে 13 ফুট উঁচু ও 3500 ফুট দীর্ঘ বিস্ফোরণরোধী কংক্রিটের দেয়াল। প্রতিটি জানালায় লাগানো আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বুলেট প্রুফ কাঁচ। কখনো কি সম্ভব প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নিরাপত্তা ভাঙা? হোয়াইট হাউসের গোপন সুড়ঙ্গ এবং নিউক্লিয়ার বাংকার এখানকার সিকিউরিটির অন্যতম কেন্দ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবারের আক্রমণের পর প্রেসিডেন্টের বাসভবনে নির্মিত হয় প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার। ভয়ঙ্কর পারমাণবিক হামলাও সহ্য করতে সক্ষম এই সেন্টার। এছাড়া ইস্ট উইং থেকে ট্রেজারি বিল্ডিং পর্যন্ত রয়েছে 761 ফুট দীর্ঘ একটি সিক্রেট টানেল। নিশ্চিত তথ্য না থাকলেও গুঞ্জন রয়েছে হোয়াইট হাউস থেকে পেন্টাগন, ভাইস প্রেসিডেন্টের বাসভবন ও ক্যাপিটল বিল্ডিং এর মধ্যে রয়েছে সংযোগকারী সুড়ঙ্গ। সিক্রেট সার্ভিস আর ছাদে মোতায়েন করা স্নাইপার টিমের চোখ ফাঁকি দিয়ে এর ধারে কাছে যাওয়াও অসম্ভব।
একের পর এক হুমকির মুখে পড়েও এখনও বহাল তবিয়তে টিকে আছে হোয়াইট হাউস। 1791 সালে স্থান নির্বাচনের পরের বছর আইরিশ স্থপতি জেমস হোবেনের ডিজাইনে শুরু হয় বিল্ডিংয়ের নির্মাণ কার্যক্রম। 100টি কক্ষ সহ 3 তলা হওয়ার পর সমাপ্ত হয় স্যান্ডস্টোনের তৈরি ম্যানশনটির কাজ। নির্মাণের প্রায় 100 বছর পর এর নাম রাখা হয় হোয়াইট হাউস। 1814 সালে ভবনটিতে আগুন লাগিয়ে দেয় ব্রিটিশরা। পরবর্তীতে পুনর্নির্মাণ করতে হয় গোটা স্ট্রাকচার। 1902 সালে এতে যুক্ত হয় বিখ্যাত ওয়েস্ট উইং। 1948 সালে ভবনটি এতটাই দুর্বল হয়ে পড়েছিল, এটিকে তখন পুরোপুরি সংস্কার করতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। বিভিন্ন রকম নিরাপত্তা বৈশিষ্ট্য ও বিলাসবহুল আবাসনের সুবিধা ছাড়াও হোয়াইট হাউসে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ স্থান। সামরিক ও কৌশলগত সিদ্ধান্ত নেয়ার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সজ্জিত ওয়েস্ট উইংয়ের সিচুয়েশন রুম এর একটি অন্যতম উদাহরণ। বারাক ওবামা থেকে শুরু করে জর্জ ডব্লিউ বুশ সহ অনেক প্রেসিডেন্টই এখান থেকে নিয়েছেন বড় বড় সিদ্ধান্ত। ওয়েস্ট উইংয়ে আছে ক্যাবিনেট রুম, প্রেস ব্রিফিং রুম এবং প্রেসিডেন্টের আনুষ্ঠানিক কাজের জন্য বিখ্যাত ওভাল অফিস। ডিমের মতো নকশা করা অফিসটি প্রথম নির্মিত হয় 1909 সালে প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ডের সময়ে, আর এর বর্তমান রূপটি নির্মিত হয় প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের আমলে। হোয়াইট হাউস একদিকে যেমন মার্কিন প্রেসিডেন্টের বাসভবন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাস গড়া সিদ্ধান্তগুলোর অন্যতম কেন্দ্রবিন্দু। অসংখ্য যুদ্ধ, ভয়াবহ অগ্নিকাণ্ড, শত্রুদের আত্মঘাতী বাহিনীর নজর ও রাজনৈতিক চাপের মধ্যেও হারিয়ে যায়নি এই ভবন। একের পর এক মার্কিন প্রেসিডেন্ট ও তাদের পরিবারের পদচিহ্ন নিয়ে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বব্যাপী আমেরিকার প্রভাবশালী অবস্থানের ঘোষণা দিচ্ছে পৃথিবীর অন্যতম সুরক্ষিত এই বাড়ি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। অবৈধ অভিবাসী তাড়াতে নজিরবিহীন অভিযানের ইচ্ছার যাত্রার শুরুতেই বড় বাধা অতিক্রম করলেন সদ্য ক্ষমতা আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সম্পর্কিত আইনি খসড়া পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে। অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে পাঠানো হয়েছে সেনা আর হেলিকপ্টার। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে উত্থাপিত সংশোধিত লেকেন রিলে অ্যাক্টের ওপর ভোটাভুটিতে পক্ষে 263 আর বিপক্ষে 156 ভোট পড়ে। বিরোধী ডেমোক্র্যাট দলের 46 জন আইন প্রণেতা পক্ষে ভোট দিয়ে আইনি খসড়ার অনুমোদনে সহায়তা করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের শোয়ের মাধ্যমে এটি আইনি রূপ নিলে চুরি সম্পর্কিত অভিযোগে কোনো অবৈধ অভিবাসীকে গ্রেফতারের আইনি বৈধতা পাবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এটি বাস্তবায়নে ব্যর্থ হলে হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধেও মামলা করা যাবে। 2024 সালের ফেব্রুয়ারিতে জর্জিয়ায় মার্কিন নাগরিক লেকেন রিলেকে হত্যায় অবৈধ অভিবাসীর জড়িত থাকার স্মৃতির প্রতি সম্মান রেখে এই আইনের এমন নামকরণ করা হয়েছে। এদিকে মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কমপক্ষে 1500 সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেনা সদর থেকে পাঠানো হয়েছে মূলত সীমান্তে উঁচু দেয়াল নির্মাণের অসমাপ্ত কাজে সহায়তা দেবেন সেনা সদস্যরা। সহায়ক হিসেবে থাকবে বিমান ও হেলিকপ্টার। দাবানলের কারণে নজিরবিহীন দুর্যোগে পড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে পরিস্থিতির ফের অবনতি হয়েছে। অবিলম্বে 31,000 অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার আশাবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্যাপক ধ্বংসযজ্ঞের পর এই সপ্তাহের শুরুতে অনেকটা নিয়ন্ত্রণে আসা আগুন হুট করে কাস্টিয়াক লেকের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় 45 কিলোমিটার উত্তর পশ্চিমে ছড়িয়ে পড়া দাবানলে 9,400 একর এলাকা এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে। হুমকিতে পাহাড়ি ওই এলাকার আশপাশে অবস্থিত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান আর স্কুলগুলো। লস অ্যাঞ্জেলেস কাউন্টি পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঝুঁকিতে থাকা একটি কারাগার থেকে 500-র মতো কয়েদিকে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু পাহাড়ি বনাঞ্চলের ক্ষয়ক্ষতি আর জনবসতি এখনো অক্ষত থাকায় আগুন নিয়ন্ত্রণের আশাবাদ থাকলেও ঝুঁকি এড়াতে 31,000-এর বেশি স্থানীয় অধিবাসীকে বাধ্যতামূলক নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। যে কোনো সময় বাড়িঘর ছাড়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে আরো 23,000 অধিবাসীকে। দাবানলের উত্তাপ আর ধোঁয়ায় আশপাশের এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়েছে। স্থানীয় অক্সনার্ড শহরের মহাসড়কে পথচারীরা মোবাইলে ধারণ করা ভিডিওতে আকাশের কমলা বর্ণ ধারণের ছবি তুলে ধরেছেন সামাজিক মাধ্যমে। ভারতের রাজস্থান রাজ্যের আজমের এলাকার 8টি উর্দু স্কুলকে হিন্দিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘ সময় ধরে এসব স্কুল সংখ্যালঘু জনগণের ভাষা ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। নতুন আদেশ অনুযায়ী 1941 সাল থেকে কার্যক্রম চালিয়ে আসা উর্দু স্কুলগুলো এবার হিন্দিতে পাঠদান শুরু করবে, যাকে অনেকেই সংখ্যালঘুদের প্রতি বৈষম্য হিসেবে দেখছেন। ডেস্ক রিপোর্ট।
ভারতের রাজস্থান রাজ্যের আজমের জেলার ৮টি উর্দু স্কুলকে হিন্দিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। দীর্ঘকাল ধরে স্থানীয় সংখ্যালঘু জনগণের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় এসব স্কুলের অবদান ছিল, যা এখন হুমকির মুখে পড়েছে। অনেকে এই পরিবর্তনকে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য হিসেবে দেখছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর মাসে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন রাজস্থান সরকার রাজ্যটিতে উর্দু ফার্সি শব্দগুলোকে হিন্দি শব্দে প্রতিস্থাপন করার নির্দেশ দেয়। এরপর 2025 সালের 17 জানুয়ারি শিক্ষা বিভাগের পরিচালক আজমেরের বেশ কিছু উর্দু স্কুলকে হিন্দিতে রূপান্তর করার আদেশ দেন। এর মধ্যে অন্যতম গভর্নমেন্ট প্রাইমারি উর্দু স্কুল বদবাও এবং গভর্নমেন্ট গার্লস হাই প্রাইমারি উর্দু স্কুল, যা 1941 সাল থেকে নিজেদের কার্যক্রম চালিয়ে আসছে। নতুন আদেশ অনুযায়ী এসব উর্দু স্কুলগুলো হিন্দিতে রূপান্তরিত করে কার্যক্রম শুরু হবে। এই সিদ্ধান্তকে রাজ্যের শিক্ষার ভাষাগত পরিবর্তনের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে রাজ্য জুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকের মতে এটি ভাষাগত বৈষম্য এবং এটি কিছু অঞ্চলে ভাষার বৈচিত্র্যের প্রতি অবিচার ঘটাতে পারে। এই বিষয়ে শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সিদ্ধান্তটি কার্যকর হলে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রশাসনিক সহায়তা এবং ভাষাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারাই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে। তবে এই সিদ্ধান্তের প্রভাব এবং তার দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে। মুসলিম জনসংখ্যা অধ্যুষিত কিছু এলাকায় শিক্ষার মাধ্যম পরিবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সংখ্যালঘুদের হতাশ করেছে, বিশেষত যখন উর্দু মাধ্যম স্কুলগুলো ইতোমধ্যে বই ও যোগ্য উর্দু শিক্ষক সংকটের মুখোমুখি। অনেকের মতে এই সিদ্ধান্তটি তাদের শিক্ষার অধিকার এবং সাংস্কৃতিক পরিচয়ের উপর এক ধরনের অবিচার। স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তারা একে নিজেদের ভাষাগত সাংস্কৃতিক ঐতিহ্যের উপর আক্রমণ হিসেবে দেখছেন। প্রতিবাদে অংশগ্রহণকারী এক অভিভাবক বলেন, উর্দু তাদের পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। এই সিদ্ধান্তকে তারা তাদের ভাষা ও ইতিহাসকে মুছে ফেলার প্রচেষ্টা হিসেবে দেখছেন। অভিভাবকরা আরও অভিযোগ করেন, এই পরিবর্তন ছাত্রছাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ এই ছাত্রছাত্রীরা উর্দু ভাষায় পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। তারাই রূপান্তরকে উর্দু ভাষার প্রতি অবহেলার প্রমাণ হিসেবে দেখছেন। রাজ্য সরকারের সিদ্ধান্তকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে এই ব্যাপারে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। স্থানীয় নেতা মোহাম্মদ রাজি বলেন, এটি শুধুমাত্র ভাষার বিষয় নয়, বরং তাদের সন্তানদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের অধিকার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্থানীয় বাসিন্দারা বলেন, উর্দু ভাষার শিক্ষা বাতিল করার পরিবর্তে সরকার উর্দুকে হিন্দির সাথে একটি ঐচ্ছিক বিষয় হিসেবে চালু রাখতে পারত। শিক্ষক আসলাম খান এই প্রসঙ্গে প্রশ্ন তোলেন, উভয় অপশন কেন দেওয়া হল না? তিনি আরও বলেন, এটি শিক্ষার উন্নতির জন্য নয়, বরং সংখ্যালঘুর ভাষাকে উপেক্ষা করার জন্য করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিভাবকরা বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি যেমন গণসমাবেশ আয়োজনের পরিকল্পনা করছেন। প্রতিবাদে অংশ নেওয়া নাজমা খান বলেন, যদি সরকার তাদের উদ্বেগগুলোর সমাধান না করতে পারে তাহলে তারা তাদের প্রতিবাদ অব্যাহত রাখবেন, কারণ এটি তাদের সন্তানদের ভবিষ্যতের বিষয়। এদিকে জেলা কালেক্টর তাদের উদ্বেগের প্রতি সহানুভূতি জানালেও এর সিদ্ধান্তকে বৃহত্তর শিক্ষানীতি সংস্করণের অংশ হিসেবে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, তাদের লক্ষ্য ভাষা নির্বিশেষে সবার জন্য মানসম্মত শিক্ষা প্রদান করা হবে, তবে তার এই ব্যাখ্যা প্রতিবাদীদের সংখ্যা কমাতে পারেনি। আজমেরের উর্দু ভাষাভাষীদের জন্য বিষয়টি এখন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় এক শিক্ষক বলেন, এটি শুধুমাত্র 8টি স্কুলের সমস্যা নয়, বরং এটি তাদের ভাষা, পরিচয় এবং টিকে থাকার সংগ্রামের ব্যাপার। উর্দু ভাষা অন্যান্য বিষয়ের মতোই তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দাবি জানিয়ে যাবেন। এই 8টি স্কুলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, যদিও আজমেরের স্থানীয় বাসিন্দাদের সংকল্প স্পষ্ট। তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, যাতে সন্তানরা নিজ মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে। এই সিদ্ধান্ত রাজস্থানের শিক্ষানীতিতে একটি বড় পরিবর্তন আনবে নাকি ভাষা ও পরিচয় নিয়ে বিভেদকে গভীর করবে, তাই এখন দেখার বিষয়। ইফাত জাহান, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।